সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতায় পৌঁছানোর কথা বলছেন এবং যে চুক্তি আগামী 19 জুন শুক্রবার সই হবে, সেই চুক্তির ব্যাপারে মার্কিন প্রশাসন এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগে সিআইএর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী, আর এক ভাগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং জারেড কুশনার ও স্টিভ উইটকফ। তাহলে যখন এই চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের দ্বন্দ্ব, তাহলে কি এই চুক্তি চূড়ান্তভাবে সই হবে নাকি হবে না? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে খোদ মার্কিন প্রশাসনে। এদিকে যে ইসরায়েল আমেরিকার আত্মার হরিহর, সেই ইসরায়েলের সাথে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের দৃশ্যত টানাপোড়েন তৈরি হয়েছে। ইসরায়েল আমেরিকাকে বলছে বিশ্বাসঘাতক, ডোনাল্ড ট্রাম্পকে বলছেন বিশ্বাসঘাতক। এপাশে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি যদি না থাকতাম তাহলে ইসরায়েল থাকতো না, নেতানিয়াহু থাকতো না, নেতানিয়াহুকে জেলে থাকতে হতো। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি যা করেছি সাহস নিয়ে, আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য তা করেনি বা করে না। অতএব নেতানিয়াহুর এই বিষয়গুলো মনে রাখা দরকার এবং লেবাননের ব্যাপারে নেতানিয়াহু যা করছেন সে ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাহলে এখানে আরেকটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের ভেতরে কি দ্বন্দ্ব শুরু হয়েছে নাকি এটা নিতান্তই লোক দেখানো নাটক? সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে এই দুটো বিষয় নিয়েই মূলত আলোচনা করব, সাথে সাথে লেবানন, ইসরায়েল এবং ইরান প্রসঙ্গও থাকবে। আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমে বলছিলাম ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা চূড়ান্ত হয়েছে, আজকে 16 জুন 2026 মঙ্গলবার। আগামী 19 জুন 2026 শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি সই হওয়ার কথা। চুক্তি সইয়ের অনুষ্ঠানে মূলত হোস্টিং করবে পাকিস্তান। যাই হোক, যখন চুক্তি সই হওয়ার একেবারে দ্বার প্রান্তে, ডিজিটালি কিন্তু সই হয়ে গেছে, তখন মার্কিন প্রশাসনের ভেতরে আমরা দ্বিধা বিভক্তি দেখছি, ভাঙন দেখছি, ফাটল দেখছি। দুই ভাগে বিভক্ত মার্কিন প্রশাসন। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সাথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং পরমাণু আলোচক বা ইরানের সাথে যিনি আলোচনায় নেতৃত্ব দিয়েছেন মূলত, তিনি হচ্ছেন স্টিভ উইটকফ, বিশেষ প্রতিনিধি। এই চারজন এক ভাগে। আর এক ভাগে রয়েছেন মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএর ডিরেক্টর জন র্যাডক্লিফ। জন র্যাডক্লিফের বক্তব্য হচ্ছে, সিআইএর পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, ইরান শেষ পর্যন্ত এই চুক্তি মানবে কিনা, এই চুক্তি ইমপ্লিমেন্ট করবে কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। সন্দেহের জায়গাটা কোথায়? তার সন্দেহের জায়গা হচ্ছে ইরান পরমাণু কর্মসূচি কোন মাত্রায় রিডিউস করবে, কতটুকু পরিদর্শনের সুযোগ দেবে এবং ইরানের হাতে যে পরমাণু কর্মসূচির বিস্তৃতি রয়েছে তার প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস দেবে কিনা, এবং ফাইনালি ইরান পরমাণু কর্মসূচি কতটুকু নিয়ন্ত্রণ করতে চাইবে, এই সমস্ত ব্যাপারে সিআইএর ডিরেক্টর জন র্যাডক্লিফের ভীষণভাবে সন্দেহ আছে। তিনি বলছেন, আমার কাছে যে তথ্য আছে, গোয়েন্দা তথ্য, তাতে ইরান এখানে খুব বেশি কমপ্লাই করবে না। তাহলে কি দাঁড়ায়? এই বক্তব্য সিআইএর বক্তব্য। পিট হেগসেথ এবং মার্কো রুবিও, তারা দুইজনও কিন্তু এই বক্তব্য পছন্দ করে বা এই বক্তব্যের সাপোর্টার। এপাশে জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্প, তারা কিন্তু চুক্তির পক্ষে। এই অর্থে আমি যতদূর ব্যক্তিগতভাবে জানি, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা শান্তিতে নোবেল প্রাইজ খুব দরকার ছিল, খুব আশা ছিল, আগ্রহ ছিল এবং তিনি খুব পছন্দ করেন। তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, এটা তার জন্য একটা বিরাট বড় ব্যাপার। তার টাকা পয়সার সমস্যা নেই, সমস্যা তার যে জিনিসটা থাকতে হবে, তার হাতে ক্ষমতা থাকতে হবে এবং তিনি যে বিশ্বের শান্তির জন্য কাজ করেছেন এটা দেখাতে হবে। কিন্তু তিনি বারবার ইসরায়েলি লবির ফাঁদে পড়ে
ইরানের বিরুদ্ধে অনেক বেশি শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপ নিতে গিয়ে বড় বড় যুদ্ধের মতো ঘটনা ঘটে গেল এবং ইরানের কারণে আমেরিকা আজকে বিশ্বে ভীষণভাবে লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে, কোণঠাসা হয়েছে এবং সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে একেবারে বিপর্যস্ত হয়েছে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ না, শুধু সারা বিশ্বের বিশ্লেষকরা এইভাবেই বলছেন। ইসরায়েলের ফাঁদে পড়ে, ইসরায়েলের বুদ্ধি পরামর্শ পড়ে, ইসরায়েলি লবির কারণে আসলে মার্কিন কোনো প্রেসিডেন্টের পক্ষেই ইসরায়েলি লবির বাইরে আসা সম্ভব না। তো যাই হোক, মার্কিন প্রশাসন যখন ইরানি এই চুক্তি নিয়ে দ্বিধাবিভক্ত, দুই ভাগে বিভক্ত, তাহলে কি হবে প্রশ্ন কিন্তু এখানে আসছে। তাহলে কি হবে? তাহলে কি হবে এই সিদ্ধান্তে যাওয়ার আগে আমরা ইসরায়েলের সাইড থেকে কিছু কথা আমরা দেখে আসি, শুনে আসি, জেনে আসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির সরাসরি সমালোচনা করলেও তিনি বলেছেন যে লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব, অর্থাৎ লেবাননের যে অংশ ইসরায়েলের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, ঢুকে পড়েছে, সেই জায়গা ইসরায়েলের সেনাবাহিনীর হাতে থাকবে, অধীনে থাকবে, তারা ছাড়বে না। আর ইসরায়েলের কোনো মন্ত্রী বা ইসরায়েলের পক্ষ থেকে কমনলি বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতক, তিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রশ্ন হচ্ছে কেন তিনি বিশ্বাসঘাতক এবং কিভাবে বিশ্বাসঘাতকতা করলেন, কোন কারণে বলছে ইসরায়েল? বলার যে কারণ সেটা হচ্ছে এই যে ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট ছিল, আমি সবসময় বলি, ইরানের সরকার পরিবর্তন করে ফেলা, রেজিম চেঞ্জের যে ব্যাপারটা সেইটা, আর ইরানের পরমাণু কর্মসূচি একেবারে বোমা মেরে ধ্বংস করে দেয়, জীবনে যাতে আর ওই পরমাণু কর্মসূচি চালাতে না পারে ইরান। আর ইরানের হাতে যে ইউরেনিয়াম আছে, সমৃদ্ধ ইউরেনিয়াম, এইগুলো হয় বোমা মেরে ধ্বংস করে দেয়া, আর না হয় যেভাবে হোক ইরানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। আর একটা বড় টার্গেট ছিল ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে, সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চিরদিনের জন্য ধ্বংস করে দেয়া। অর্থাৎ এই যে ধ্বংসযজ্ঞ চালানোর একটা ব্যাপার বা ইরানে সরকার পরিবর্তন করে ফেলার ব্যাপার, সেইটার সমস্ত সব কিছু হবে যুদ্ধের মাধ্যমে, ইরানের উপরে প্রচণ্ড হামলা করে এবং ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড এগুলো চালিয়ে। ইরানের সরকার পরিবর্তন করতে হলে ইরানের নেতাদের একদম টপ যত লিডার সব হত্যা করে ফেলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং এনরিচড ইউরেনিয়ামের যে স্টক পাইল, যে তাদের হাতে যে মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, এগুলো কি করতে হবে? সবগুলো বোমা মেরে ধ্বংস করতে হবে। অর্থাৎ বোমা মেরে, ক্ষেপণাস্ত্র মেরে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার টার্গেট, লক্ষ্য, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ছিল ইসরায়েলের। এটা হলো মূল কথা। তাছাড়া তো কোনোভাবে এগুলো সম্ভব ছিল না। তো এইগুলো করার জন্য তারা কিন্তু তাদের মতো করে যথাসাধ্য চেষ্টা করেছে। আপনারা কি মনে করেন বা এটা কি ভাবার কোনো কারণ আছে যে ইরানের সাথে যখন আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, তখন প্রেমের বাণী নিয়ে, ভালোবাসার ফুল নিয়ে অথবা মিষ্টি মিষ্টি কথা বলার জন্য কে এসেছিল? তাদের সাধ্য যা ছিল, সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে ওই 40 দিনের যুদ্ধে সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইরানের প্রতিরোধের মুখে, ইরানের সাহসিকতা, দৃঢ়তার মুখে সেগুলো পারেনি। দিস ইজ রিয়েলিটি, দিস ইজ ফ্যাক্ট। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা যখন পারেনি এবং ডোনাল্ড ট্রাম্প দেখেছে যে ইসরায়েলের কারণে তার অর্থনীতির 12টা বেজে যাচ্ছে, তার যে ক্ষেপণাস্ত্রের স্টক পাইল, যার ক্ষেপণাস্ত্রের যে মজুদ ছিল তা শেষ হয়ে যাচ্ছে, চীন বা রাশিয়ার সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে সে কী দিয়ে করবে? বা বড় রকমের যদি কোনো সমস্যা ফেস করতে হয় তখন সে কী করবে? তার তো টোটাল স্টক পাইল শেষ হয়ে যাচ্ছে। ইউক্রেনের পেছনে ব্যয় হচ্ছে। ইসরায়েলকে গত 2-3 বছর ধরে একাধারে গাজা, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দিচ্ছে, আবার ইরানের সাথে যুদ্ধ করতেছে। এখন এই পরিস্থিতি, এখন ইসরায়েলকে ঠেকাবে নাকি আরব অঞ্চলে যত ঘাঁটি আছে সেইটা ঠেকাবে, নাকি সেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? কোনটা করবে? আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতে এসে কার্যত দিশেহারা হয়ে গেছিল। এই অবস্থায় সে আর কি করতে পারে? 40 দিনের যুদ্ধের পরেও যখন ইরানের পক্ষ থেকে বরং আরও বেশি মারাত্মক প্রতিরোধ আসছে এবং তাদের অস্ত্রভাণ্ডার শেষ হয়ে আসছে, এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি করা ছাড়া আর সামনে কোনো উপায় ছিল না। এটা গেল 1। 2 হচ্ছে তেলের দাম, পণ্যমূল্যের যে পরিস্থিতি, ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, সমস্ত সব কিছু ঘটছিল এবং আমেরিকার জনগণ ভীষণভাবে ক্ষেপে যাচ্ছে। নট অনলি দ্যাট, সবচেয়ে বড় আর একটা ইঙ্গিত যেটা, আমেরিকায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে ইহুদি বিদ্বেষ বাড়ছে।
ইসরায়েল বিদ্বেষ বাড়ছে, প্রচণ্ড রকমের জনগণের ভিতরে ক্ষোভ ইসরায়েল এবং ইহুদিদের বিরুদ্ধে, এবং আমেরিকার সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা অনেকেই, এমনকি সেনাবাহিনীর লোকজন, তারা ম্যাক্সিমাম লোক বলছে যে এই যুদ্ধ ইসরায়েলের, যুদ্ধ আমেরিকার না। আমেরিকার মাটির জন্য, আমেরিকার জনগণের জন্য, আমেরিকার অর্থনীতির জন্য, আমেরিকার সুনাম সুখ্যাতি ধরে রাখার জন্য এই যুদ্ধ করার জন্য এটা করা হচ্ছে সম্পূর্ণভাবে ইসরায়েলের জন্য। ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভীষণ বিপদে পড়ে গেছে দেশের ভিতরে, এবং এই যে সংকটগুলো আমেরিকার ভেতরে তৈরি হয়েছে, এই সংকটগুলো তৈরি হওয়ার কারণে রাজনৈতিকভাবে রিপাবলিকান দল, প্রেসিডেন্ট ট্রাম্প সংকটে পড়ে গেছে। এবং সামনে যে, আমি আবারও বলি, সামনে যে মিড টার্ম ইলেকশন, সেই ইলেকশনে যদি ডোনাল্ড ট্রাম্পের দল ভরাডুবি ঘটে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। তার যথেষ্ট সম্ভাবনা আছে ইমপিচমেন্টের। ফলে এই সমস্ত অনেক কিছু বিবেচনা করে, শুধু এইগুলো না, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার কূটনীতি, আমেরিকার সামরিক সক্ষমতা, তার অস্ত্রের ধার ভার, তার অস্ত্রের বাজার, তার রাজনৈতিক প্রভাব, সমস্ত সব কিছু তো ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো যেভাবে ইরান ধ্বংস করে চলেছে একের পর এক, এতে তো তার মান মর্যাদা, তার অবস্থান সব শেষ হয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী টিকতেই পারেনি। দিস ইজ রিয়েলিটি ভাই, এটা কোনো আবেগের কথা না। যার কারণে তো চুক্তির জন্য পাগল হয়ে গিয়েছিল। এখনও ইরান বলছে যে যদি লেবাননে এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হয়, লেবাননে যদি পুরোপুরি যুদ্ধবিরতি না হয়, লেবানন থেকে যদি ইসরায়েল দখলদারিত্ব প্রত্যাহার না করে, ইসরায়েল থেকে যদি লেবানন সেনা সরিয়ে না নেয়, তাহলে এই চুক্তি বাস্তবায়ন হবে না। তার মানে ইরান কিন্তু বলছে যে এই চুক্তি বাস্তবায়ন হবে কি হবে না, এটা আমাদের ব্যাপার না, এটা সম্পূর্ণ আমেরিকার ব্যাপার। আমেরিকার উপর নির্ভর করছে। আমেরিকা যদি এই চুক্তি বাস্তবায়ন করে তবেই হবে, নাইলে না। তার মানে ইরানের পক্ষ থেকে এই রকম কোনো দায়বোধ নেই যে এই চুক্তি বাস্তবায়ন করতেই হবে, না হলে হলো, না হলে না হলে। দে আর রেডি টু ফাইট। তারা যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের আকাঙ্ক্ষা তাদের ভেতরে নেই। ইরান এই কথা বলছে যে চুক্তি হলো, চুক্তি বাস্তবায়ন করার দায়িত্ব তাদের। যদি তারা না করে, তাহলে আমরা চুক্তি বাস্তবায়নের দিকে যাব না, আমরা যুদ্ধের দিকে যাব। যা করলে এরা শান্ত হয় তাই করব। ফলে ডোনাল্ড ট্রাম্প দেখেছে ইরানের সাথে বিশ্বের সামনে যদি মুখ উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে যুদ্ধবিরতি করা ছাড়া উপায় নেই। দেখেননি যুদ্ধের ভেতরে যখন চীনে গেছে, চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে আমেরিকা ইজ এ ডিক্লাইন নেশন। আমেরিকা একটা ক্ষয়িষ্ণু শক্তির দেশ, একটা ক্ষয়িষ্ণু শক্তি, তার খুব একটা মূল্য নেই। এবং ডোনাল্ড ট্রাম্পকে তো পাত্তাই দেয়নি চীনে যখন সফরে গেছে। কেমন? তো সব কিছু মিলে আন্তর্জাতিক অঙ্গন তাদের যে পরিস্থিতি, এবং সামরিক বাহিনী যখন এরকম ইরানের বিরুদ্ধে পেরে উঠছে না, তখন তো তার সামরিক সক্ষমতা এবং তার অস্ত্র কতটা কার্যকরী, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল। এই জন্য ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে আমেরিকাকে বাঁচাতে, আমেরিকার জাতিকে, আমেরিকার সামরিক বাহিনীকে, আমেরিকার সারা বিশ্বে প্রভাব প্রতিপত্তি, অস্ত্রের বাজার এগুলো বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে বাধ্য হয়েছে। কিন্তু ইসরায়েলের মনোবাসনা হচ্ছে ইরানের সরকার তো ধ্বংস করতে পারলাম না, সেই একই গান। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তো ধ্বংস করতে পারলাম না, ইরানের পরমাণু কর্মসূচি তো ধ্বংস হলো না, তাহলে কি হলো? তাহলে যুদ্ধের লক্ষ্য তো অর্জিত হলো না, তাহলে কি হবে? অতএব তারা এই চুক্তিতে স্যাটিসফাইড না, সন্তুষ্ট না। এবং ইসরায়েল মনে করছে যে ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে যে বিশ্বাসঘাতক বলে মনে করছে। কেন মনে করছে? মনে করছে এই কারণে যে আমরা যা চেয়েছিলাম তা না করে ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে বাদ রেখে ইরানের সাথে চুক্তি করে চলে গেল, তাহলে কি হলো? আমাদেরকে বাদ দিল এবং লেবাননে আমরা যুদ্ধ করে জায়গা দখল করবো, হিজবুল্লাহকে শেষ করে দেবো, গাজা নিয়ে নেব, ইরানকে দখল করে ফেলবো, সমস্ত সব কিছু করবো। এখন ডোনাল্ড ট্রাম্প রণে ভঙ্গ দিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে ফেলে রেখে কীরকম হলো? এই কারণে বিশ্বাসঘাতক বলছে। এবং ফ্যাক্ট হচ্ছে আমেরিকায় মার্কো রুবিও, আমি সবসময় বলে আসছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারেন, মার্কো রুবিও, পিট হেগসেত, এরা কিন্তু যুদ্ধবাদী লোক, এরা কূটনৈতিক প্রক্রিয়ায় আগ্রহী না। জেডি ভ্যান্স এই জায়গায় তুলনামূলক বেটার। তিনি কিন্তু আজকেও বলেছেন যে ইরানের সাথে যে আমাদের সংকট, এই সংকট কূটনৈতিক প্রক্রিয়ায় শেষ করা, সমাধান করা সম্ভব। কিন্তু মার্কো রুবিও এবং পিট হেগসেত তারা প্রকৃতপক্ষে হকিশ, তারা যুদ্ধ করে সমস্ত সব কিছু করতে চায়। বাট অ্যাকচুয়ালি যা পরিস্থিতি, আমেরিকা ইরানকে আর কখনো যুদ্ধ করে পরাজিত করতে পারবে না, যা পরিস্থিতি। শুধু তাই না, ইরান হরমুজ প্রণালী দিয়ে যে খেলা দেখিয়েছে, তাতেই তো কাজ। এক হরমুজ প্রণালী কন্ট্রোল করতে পারলেই তো সারা বিশ্ব কন্ট্রোল। ফলে আমেরিকার পক্ষে
চুক্তি ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। এখন এই চুক্তি বাস্তবায়ন হবে কি না সেটাই বড় প্রশ্ন। ইসরায়েল ডেফিনেটলি এই চুক্তি যাতে বাস্তবায়ন না হয়, যাতে চুক্তি ভিন্ন দিকে চলে যায়, এখনও তো সময় আছে, আজকে তো মঙ্গলবার, শুক্রবার পর্যন্ত 2-3 দিন সময়, এর ভিতরে অনেক কিছুই ঘটাতে পারে। ডোনাল্ড ট্রাম্প এখানে কতটুকু সিরিয়াস থাকতে পারে, মার্কিন প্রশাসন কতটুকু আন্তরিক থাকতে পারে এই চুক্তি বাস্তবায়নের উপর, তার উপরেই এই চুক্তি চূড়ান্তভাবে সই হবে কিনা, বাস্তবায়ন হবে কিনা, মধ্যপ্রাচ্যে শান্তি আসবে কিনা তার উপরে ডিপেন্ড করছে। এবার সে কাতার কিন্তু বলেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা রক্ষার জন্য এবং আস্থা বা বিশ্বাস পুনর্গঠনের জন্য ডায়ালগ প্রয়োজন। এই ডায়ালগ কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন? অনেকগুলো কারণে, তার দুটো কারণ আমি বলি। একটা হচ্ছে ইরানের সাথে আরব দেশগুলোর যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে ইরানের সাথে তাদের প্রতিবেশী হিসেবে টিকে থাকতে হলে বা পাশাপাশি ভালোবাসার আন্তরিকতার সম্পর্ক নিয়ে যদি থাকতে হয়, তাহলে পারস্পরিক ডায়ালগ, বৃহত্তর ডায়ালগ একটা দরকার, সংলাপ দরকার। আলাপ আলোচনার মাধ্যমে এই তিক্ততার অবসান ঘটাতে হবে, তাছাড়া সম্ভব না। এক। আর দুই হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডায়ালগ কি আরও কেন প্রয়োজন? সেই প্রয়োজনটা আমেরিকার সাথে। আমেরিকা এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি এবং সেনা মোতায়েন রেখে এই অঞ্চলের নিরাপত্তা তো দিতে পারেনি, বরং অনিরাপদ করে তুলেছে। এই যে বৃহত্তর একটা যুদ্ধ হলো, এই যুদ্ধটা আমেরিকা যদি এখানে সেনা না মোতায়েন করতো তাহলে কিন্তু এই রকমের ক্রাইসিস তৈরি হতো না এবং আমেরিকার ঘাঁটি বা এই সমস্ত দেশের উপর হামলা হতো না, ইরান হামলা করতে পারতো না। ফলে আমেরিকার উপস্থিতির কারণে এই আঞ্চলিক দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনিরাপদ হয়েছে। তাদের নিরাপত্তা দেওয়ার নামে তাদেরকে বেশি অনিরাপদ করে তুলেছে আমেরিকা। এই যে অনিরাপদ করে তুলেছে, এবং এই কথা এখন তারা বলতেই পারে, আমেরিকাকে আরব দেশগুলো বলতেই পারে। যদি বলে তাহলে বলার প্রশ্ন এইভাবে, বা এই যে আমেরিকাকে তারা বলবে যে ভাই তুমি তো আমাদের নিরাপত্তা দিতে চেয়েছিলে, কিন্তু তুমি তো নিজের নিরাপত্তাই নিশ্চিত করতে পারো, তোমার ঘাঁটিই তো সব উড়িয়ে দিয়েছে ইরান, আমাদের নিরাপত্তা তো পরে। ফলে তোমার ঘাঁটি, তোমার সেনা এখানে থাকার কারণে আমরা আনসেফ, প্লিজ তুমি তাদেরকে উইথড্র করো, সরাও। এইরকম সংলাপ প্রয়োজন। এই যে কাতারের আমির ডোনাল্ড ট্রাম্পের সাথে আজকে বৈঠকে, G7 বৈঠকের সময় আলাদা বৈঠকে তিনি এই কথা বলেছেন যে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য ডায়ালগ প্রয়োজন। এই ডায়ালগ প্রয়োজন কেন? এইটার কারণে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন, নেতানিয়াহু যে বলেছেন যে দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা সরাবে না, তারা এই জায়গা থেকে সরবে না, সেই জায়গায় আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন যে লেবানন থেকে যদি সেনা প্রত্যাহার না করা হয় এবং লেবাননে যদি যুদ্ধ বিরতি না হয়, তাহলে এই যুদ্ধের, এই যে ইরান আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধের অবসান হবে না। তার মানে হচ্ছে ইরান হামলা চালাবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে ইসরায়েল যেটা চাচ্ছে হয়তো সেটার দিকেই যাবে। এখানে রোল প্লে করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলকে বলে যে নো, ইউ ক্যান ডু দ্যাট, তুমি ইরানের সাথে বা লেবাননের সাথে আর যুদ্ধ করতে পারো না, হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে পারো না। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বলেছেন কাতারের রিপোর্টারদের সাথে আলাপের সময়, এই G7 বৈঠকের সাইডলাইনে রিপোর্টারদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন হিজবুল্লাহর সাথে নেতানিয়াহু যা করছেন এটা টু মাচ। বলছেন যে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে, প্রচুর মানুষ মেরেছে, এগুলো আমি পছন্দ করি না। শুধু তাই না, ইরানের সাথে যখন চূড়ান্ত সমঝোতা হচ্ছে তার 2-2.5 ঘন্টা আগে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে, বলছে যে এটাও আমি পছন্দ করি। অনেক ব্যাপার আছে। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছেন, সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকেও কথা এটাই যে ট্রাম্পকেই দায়িত্ব নিতে হবে, এই চুক্তি বাস্তবায়ন হবে কি হবে না তার পথ পরিষ্কার করতে হবে ট্রাম্পকে। সুপ্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে ইরান আমেরিকা যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির ভিতরে কে কতটুকু ছাড় দিল, কে কতটুকু লাভবান হলো সেটা পরের হিসাব। কিন্তু এই যুদ্ধ যদি এড়িয়ে আপাতত শান্তির দিকে যেতে হয় তাহলে এই চুক্তির বিকল্প নেই। তো যদি চুক্তির বিকল্প না থাকে তাহলে চুক্তিটা যাতে কমপ্লিটলি বাস্তবায়ন হয় সেই দিকেই যেতে হবে। তার জন্য ইসরায়েলকে থামানো অপরিহার্য। সেই কাজটা অবশ্যই মার্কিন প্রশাসনকে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করতে হবে। তিনি সেটা পারবেন কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করছি। যাবার আগে আপনাদের কাছে একই প্রশ্ন রাখি, নেতানিয়াহুকে বা ইসরায়েলকে ঠেকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প কি কার্যকর ভূমিকা নেবেন? যদি তা না নেন তাহলে তো চুক্তি বাস্তবায়ন হবে না। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।